আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যদি এমন হয়, মানে ১ ঘন্টায় আপনি এমন কিছু করে ফেললেন যা বেশিরভাগ লোক হয়তো পুরো দিনেও পারে না। হ্যাঁ, ইন্টারেস্টিং প্রশ্ন। আর যদি বলি, এই যে মনোযোগ, এটা আসলে কোনো ঈশ্বর প্রদত্ত প্রতিভা বা ট্যালেন্ট নয়। এটা আসলে একটা স্কিল, একটা সুপার পাওয়ার, যা ট্রেনিং দিয়ে তৈরি করা যায়। ঠিক, অর্জন করা সম্ভব। আজ আমরা সুমনের লেখা মনোযোগের শিল্পে দক্ষতা বইটা নিয়ে একটু গভীরে যাব। বইটার মূল কথাই হলো মনোযোগ আসলে অর্জন করা যায়, আর এই ২১ শতকে এটাই হয়তো সবচেয়ে দামি দক্ষতা। অবশ্যই সময়ের দাবি। তো আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে মনোযোগ কেন এতটা জরুরি, আর এই বইয়ের দেখানো পথে হেঁটে আমরা কিভাবে এই ক্ষমতা বাড়াতে পারি সেই বিষয়টা বোঝা। বেশ ভালো একটা আলোচনা হতে চলেছে। লেখক মনোযোগের শক্তি বোঝাতে গিয়ে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। আমার তো দারুণ লেগেছে। হ্যাঁ, ওই সূর্যের আলোর উদাহরণটা, তাই না? একদম। সূর্যের আলো যখন ছড়িয়ে থাকে তখন কেমন আরাম লাগে, তাই না? ত্বকটা একটু উষ্ণ হয়। কিন্তু ওই একই আলো যখন আতশ কাঁচ দিয়ে এক জায়গায় ফোকাস করা হয়, হুম, তখন সেটা কাগজে আগুন ধরিয়ে দেয়। ঠিক। শক্তিটা কেন্দ্রীভূত হলে তার ক্ষমতা অনেক বেড়ে যায়। আমাদের মানসিক শক্তিও কি অনেকটা এরকমই নয়? যখন এটা ছড়ানো ছিটানো থাকে, আমরা হয়তো খুব ব্যস্ত, এটা করছি ওটা করছি। হ্যাঁ, কিন্তু আসল কাজটা হয় না। ঠিক, অগোছালো ব্যস্ততা। কিন্তু যেই মুহূর্তে এই শক্তিটাকে আমরা কোনো একটা নির্দিষ্ট কাজে কেন্দ্রীভূত করতে পারি, তখনই কিন্তু যুগান্তকারী কিছু করা সম্ভব। একদম। লেখক তো বলছেন ব্যর্থতার চেয়েও বেশি বিপজ্জনক হলো এই বিক্ষিপ্ততা, কারণ এটা আমরা টেরই পাই না, অথচ নিঃশব্দে আমাদের সবচেয়ে দামি জিনিসটা সময় চুরি করে নিচ্ছে। খুবই সত্যি কথা। আর এই বিক্ষিপ্ততার সঙ্গে কিন্তু মাল্টিটাস্কিংয়ের একটা গভীর যোগ আছে। হ্যাঁ, ওই যে একসাথে অনেক কাজ করা। ঠিক, বইটাতে লেখক খুব পরিষ্কার করে বলেছেন, আমরা যেটাকে মাল্টিটাস্কিং ভাবি, একসঙ্গে অনেক কাজ সামলানো, সেটা আসলে এক কাজ থেকে আর এক কাজে খুব দ্রুত লাফিয়ে যাওয়া ছাড়া আর কিছুই না। ও আচ্ছা। আর প্রতিবার যে আমরা মনোযোগ সরাই, সুইচ করি, তার জন্য আমাদের ব্রেনকে একটা দাম দিতে হয়। এটাকে বলে কগনিটিভ কস্ট। কগনিটিভ কস্ট মানসিক মূল্য? হ্যাঁ, অনেকটা তাই। ধরুন আপনি একটা জরুরি রিপোর্ট লিখছেন, তার মাঝে একটু ইমেলটা দেখে নিলেন, তারপর হোয়াটসঅ্যাপে একটা মেসেজের রিপ্লাই দিলেন, আবার রিপোর্টে ফিরলেন। এটা তো হামেশাই হয়। এই প্রত্যেকটা বদল, প্রত্যেকবার ফোকাস শিফট করা আপনার কাজের এফিসিয়েন্সি, কর্মদক্ষতা প্রায় 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। 40%? বলেন কি? হ্যাঁ, আর মজার ব্যাপার হলো আমরা ভাবি যে মাল্টিটাস্কিং করে আমরা সময় বাঁচাচ্ছি, অনেক কাজ একসঙ্গে করছি। কিন্তু আসলে কি হয় বলুন তো? কি হয়? আমরা আরও স্লো হয়ে যাই আর ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার মাল্টিটাস্কিং আসলে একটা মস্ত বড় ফাঁকি। কিন্তু এই যে চারিদিকে এত ডিস্ট্র্যাকশন, ফোন, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, এর মধ্যে মনোযোগ ধরে রাখার উপায়টা কি তাহলে? দেখুন, লেখক এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা দিকে ইঙ্গিত করেছেন। তিনি আমাদের একটা প্রায় ভুলে যাওয়া প্রাচীন পদ্ধতির কথা মনে করিয়ে দিয়েছেন, মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন, সেটা তো অনেকে আধ্যাত্মিক ব্যাপার বলে মনে করেন। হ্যাঁ, কিন্তু লেখক এটাকে শুধু সেই দিক থেকে দেখছেন না। উনি এটাকে মনোযোগ বাড়ানোর একটা সায়েন্টিফিক পরীক্ষিত টুল বা কৌশল হিসাবে দেখাচ্ছেন। একরকম নিউরো হ্যাকিং বলতে পারেন। নিউরো হ্যাকিং? বাহ! বইয়ের একটা খুব পাওয়ারফুল কথা আছে, মেডিটেশন শুধু একটা অভ্যাস নয়, এটা একটা শিল্প যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকা নয়। তাহলে খুব সহজ কিছু টেকনিক আছে, যেমন ধরুন নিজের শ্বাসের ওপর মনোযোগ দেওয়া, গোনা, বা ধরুন মাইন্ডফুল ওয়াকিং, হাঁটার সময় চারপাশের প্রতিটা জিনিসের উপর সচেতন মনোযোগ দেওয়া। এই সহজ জিনিসগুলো নিয়মিত করলে আমাদের মনোযোগের যে মানসিক পেশি, লেখক এই শব্দটা ব্যবহার করেছেন, সেটা ধীরে ধীরে শক্তিশালী হয়। মানসিক পেশি, এই আইডিয়াটা দারুণ। ঠিক যেমন ব্যায়াম করে শরীরের পেশি তৈরি হয়। একদম। কিন্তু সত্যি বলতে কি, আমার মতো হয়তো অনেকেরই মনে হয় শুধু ইচ্ছাশক্তি দিয়ে মনোযোগ ধরে রাখাটা ভীষণ কঠিন। চাইছি মনোযোগ দিতে, কিন্তু পারছি না।
বিশেষ করে যখন চাপ থাকে বা মনটা বিক্ষিপ্ত থাকে। খুব বাস্তব একটা সমস্যা। আর এখানেই বইটার একটা খুব জরুরি দিক উঠে এসেছে। লেখক বলছেন শুধু উইল পাওয়ার বা ইচ্ছাশক্তির ওপর ভরসা করলে চলবে না। মনোযোগ ধরে রাখতে হলে দরকার একটা সঠিক পদ্ধতি, একটা সিস্টেম মানে রুটিন বা ওইরকম কিছু? হ্যাঁ, অনেকটা তাই। কিছু কাঠামোগত রুটিনের কথা বলেছেন লেখক, যেগুলো খুবই কাজের। যেমন প্রথমত ডিপ ওয়ার্ক জোন তৈরি করা। ডিপ ওয়ার্ক জোন, সেটা কি রকম? মানে দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়, ধরুন 60 বা 90 মিনিট, আপনি একটা নির্দিষ্ট কাজ নিয়েই বসবেন, একটা নির্দিষ্ট জায়গায়। আর সেই সময়ে সমস্ত ডিস্ট্র্যাকশন, ফোন সাইলেন্ট, নোটিফিকেশন অফ, সব বন্ধ, শুধু ওই কাজটাতেই ফোকাস। আচ্ছা, একটানা ফোকাসড কাজ। ঠিক। দ্বিতীয়ত টাইম ব্লকিং, মানে দিনের যে সময়টায় আপনার মনোযোগ সবচেয়ে ভালো থাকে, সবার জন্য এক নয়, তবে সাধারণত সকালের দিকে, সেই সময়টা আপনি সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ কাজটার জন্য একদম ব্লক করে রাখবেন। ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন। আর বাকি কাজগুলো? আর যে কাজগুলো একটু হালকা, বা ধরুন মিটিং, ইমেল চেক করা, সেগুলো অন্য সময়ে, যখন মনোযোগ একটু কম থাকলেও চলে। এটা কাজের কথা। আর তৃতীয় আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো ডিস্ট্র্যাকশন অডিট। ডিস্ট্রাকশন অডিট মানে কয়েকটা দিন আপনি সচেতনভাবে খেয়াল করুন আপনার মনোযোগটা কোথায় কোথায় চলে যাচ্ছে, কি কি জিনিস আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে। তারপর সেগুলোর মধ্যে সবচেয়ে বড় 3টে কারণ খুঁজে বের করে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা। নিজের মনোযোগ চোরদের খুঁজে বের করা আর কি। একদম। আর দেখুন, যখন এরকম একটা সিস্টেম বা কাঠামো তৈরি হয়ে যায়, তখন কিন্তু প্রতি মুহূর্তে ইচ্ছা শক্তির সাথে লড়াই করতে হয় না। সিস্টেমটাই আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তার মানে নিজের কাজের পরিবেশ আর রুটিনটাকে এমনভাবে সাজানো যাতে মনোযোগ দেওয়াটা সহজ হয়ে যায়, ইচ্ছা শক্তির ওপর চাপ কমানো। এটা বেশ বাস্তবসম্মত লাগছে। কিন্তু এই যে বললেন ডিপ ওয়ার্ক জোন বা টাইম ব্লকিং, এগুলো কি একদিন করলে অভ্যেস হয়ে যাবে? একদমই না। এখানেই বইয়ের শেষ এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা আসছে। সেটা হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। আচ্ছা, মানে রোজ করতে হবে? হ্যাঁ, প্রতিদিন অল্প অল্প করে চর্চা না করলে এই মনোযোগের দক্ষতাটা কিন্তু ধরে রাখা প্রায় অসম্ভব। লেখক এর জন্য একটা খুব সিম্পল, মানে সহজ 3 ধাপের দৈনিক রুটিনের কথা বলেছেন। কি রকম সেটা? খুব সহজ। 1. সকালের স্বচ্ছতা সেশন, মাত্র 5 মিনিট। দিন শুরু করার আগে শুধু ভাবুন আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, জাস্ট একটা কাজ। শুধু একটা? হ্যাঁ, ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং। 2. 90 মিনিটের ডিপ ওয়ার্ক স্প্রিন্ট, মানে এরপর ওই একটা কাজ নিয়ে বসুন, পুরো ফোকাস দিয়ে 90 মিনিট কাজ করুন। আর 3 নম্বর হলো সন্ধ্যার পর্যালোচনা, এটাও 5 মিনিট। দিন শেষে একবার ভাবুন আজ কি মনোযোগটা ধরে রাখতে পেরেছিলাম, কোথায় পারলাম কোথায় পারলাম না, কি করলে কাল আরও ভালো করতে পারি। বাহ, খুব সহজ কিন্তু শক্তিশালী রুটিন মনে হচ্ছে। সকালের প্ল্যানিং, দিনের ফোকাস আর সন্ধ্যার রিভিউ। ঠিক। আর বইটাতে একটা কথা আছে আমার খুব মনে ধরেছে। অগ্রগতি মানে সারাদিন ধরে অনেকগুলো কাজ করা বা ব্যস্ত থাকা নয়, বরং যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করা। দারুণ কথা, মানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। একদম। তাহলে দেখুন আজকের আলোচনা থেকে আমরা কি কি পেলাম। প্রথমত, মনোযোগ কোনো ম্যাজিক নয়, এটা একটা স্কিল যা শেখা যায়, চর্চা করা যায়। দ্বিতীয়ত, এই যে আমরা মাল্টিটাস্কিং করি বা বিক্ষিপ্ত থাকি, এটা আমাদের অজান্তেই আমাদের কর্মক্ষমতা আর সময় নষ্ট করছে। ঠিক। তৃতীয়ত, মেডিটেশন বা মননশীলতার মতো কৌশলগুলো আমাদের মনোযোগের পেশি তৈরি করতে সাহায্য করে, মানসিক পেশি। হ্যাঁ। চতুর্থত, শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা না করে ডিপ ওয়ার্ক বা টাইম ব্লকিংয়ের মতো সিস্টেম তৈরি করাটা অনেক বেশি কার্যকর। ঠিক, সিস্টেম সাপোর্ট। আর পঞ্চমত এবং সবচেয়ে জরুরি হল নিয়মিত চর্চা। ধারাবাহিকতাই হল লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখার আসল চাবিকাঠি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের সামনে মনে হয় দুটো রাস্তা খোলা। একটা হলো এই যে এত তথ্য, এত নোটিফিকেশন, এর স্রোতে গা ভাসিয়ে দেওয়া, মানে সারাদিন ব্যস্ত থাকা কিন্তু দিনের শেষে তেমন কিছুই অর্জন না করা। একটা খুব পরিচিত ছবি। অথবা দ্বিতীয় পথটা হলো মনোযোগের এই শক্তিটাকে চেনা,
জানা এবং এটাকে ব্যবহার করে সচেতনভাবে নিজের জীবনকে, নিজের কাজকে আরও অর্থপূর্ণ করে তোলা, নিজেদের আরও উন্নত করা। একদম, চয়েসটা আমাদের। প্রশ্নটা হলো, আমরা আসলে কোন পথে হাঁটতে চাই? এই ভাবনাটা কিন্তু থেকেই যায়, তাই না? অবশ্যই, এটা নিয়ে সবারই ভাবা উচিত।